দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফরিয়াদে প্রকাশিত বিশেষ খবরটি হল লোকসভার ফলের অপেক্ষা, রাজ্য মন্ত্রিসভায় রদবদল। ৪টা জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই রাজ্য মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা প্রবল। রাজ্য বিজেপিও চাইছে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই যাতে মন্ত্রিসভার মধ্যে দপ্তর বন্টনের কাজ শেষ করে নিতে পারে। কেননা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাতে রয়েছে বেশ কিছু দপ্তর। এতগুলি দপ্তর সামলাতে গিয়ে অনেকটা হিমশিম খেলেও সুনিপুণভাবে কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে গিয়েছেন তিনি। তারপরেও দল চাইছে দপ্তর বন্টন করে কাজের চাপ কমিয়ে দিতে। এতে করে প্রশাসনিক কাজগুলি আরও দক্ষ ও সুনিপুণভাবে পরিচালনা করতে পারবেন তিনি। তাছাড়া বর্তমানে মথার দুই বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মাও মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। তাদের মধ্যে অনিমেষ দেববর্মার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে বন, সাধারণ প্রশাসন, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পরিবেশ দপ্তরের। বিশ্বজিৎ দেববর্মাকে দেওয়া হয়েছে শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তবে তারা যেমন তাদের এই দপ্তর নিয়ে সন্তুষ্ট নন, তেমনিভাবে তীব্রামতা দলের মধ্যেও এই নিয়ে একটা অসন্তোষ বিরাজমান। জানা গিয়েছে মথার দুই মন্ত্রীর দপ্তরও অদলবদল হতে পারে। তবে মন্ত্রিসভার রদবদল নিয়ে বেশ চিন্তাভাবনা করেই এগুচ্ছেন ডাক্তার মানিক সাহা। তিনিও চাইবেন এমন কাউকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করতে, কিংবা এমন কারোর মধ্যে দপ্তর অদলবদল করতে যাতে করে তার হাত থেকে লাগাম চলে না যায়। রাজনৈতিকভাবে বিচক্ষণ মানিক সাহু কিন্তু ভালোই জানেন, লাগাম যদি তার হাত থেকে চলে যায় তাহলে মন্ত্রিসভা ধরে রাখা অনেকটাই কঠিন হয়ে যাবে। শুধু তাই নয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে তিনি কিছুটা বেকায়দায় পড়ে যেতে পারেন। তাই তিনি ভাবনা চিন্তা করেই সামনের দিকে অগ্রসর হচ্ছেন। যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে 2টি বছর অতিক্রান্ত করে নিয়েছেন, তাই রাজ্য মন্ত্রিসভার নারী নক্ষত্র তিনি অনেকটাই বুঝে গিয়েছেন। এমনিতে তিনি ভদ্র এবং সজ্জন হলেও অন্যায়কে প্রশ্রয় দিতে নারাজ। এই কারণে মন্ত্রিসভার মধ্যেও তিনি এমন কাউকে অন্তর্ভুক্ত করবেন না, কিংবা এমন কারোর মধ্যে দপ্তর বন্টন করবেন না যাতে করে ভবিষ্যতে খুদ মুখ্যমন্ত্রীকেই প্রশ্নের মুখে পড়তে হয়। এদিকে মহাকরণ সূত্রে খবর, 7 রামনগর বিধানসভা কেন্দ্র থেকে যদি বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়লাভ করেন তাহলে তাকে মন্ত্রিসভায় জায়গা করে দেওয়া হতে পারে। যদিও দীপক মজুমদারের জয় প্রায় নিশ্চিত, তাই অনেকেই ধারণা করছেন মেয়র হিসাবে যেহেতু দীপক মজুমদারের বেশ দক্ষতা রয়েছে এবং খুব সুপরিকল্পিতভাবে রাজধানী আগরতলাকে নিয়ন্ত্রণ করেছেন, হয়তোবা তার ভাগ্যে জুটতে পারে নগরোন্নয়ন দপ্তরটি। বিষয়টি এখনো আঁতুড় ঘরে থাকলেও দীপক মজুমদারের জয় প্রায় নিশ্চিত, তাই রাজনৈতিক মহলের ধারণা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এদিকে মহাকরণ চত্বরে কান পাতলেই শোনা যাচ্ছে মন্ত্রিসভার দপ্তর বন্টন করতে গিয়ে অভিজ্ঞতা সম্পন্নদের মধ্যেই দপ্তর বন্টন করতে চাইছেন ডাক্তার মানিক সাহা। একেবারেই নতুন এমন কারোর হাতে গুরুত্বপূর্ণ দপ্তর দিতে নারাজ। প্রয়োজনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রেখে দিতে চাইছেন বলেও খবর। এখন দেখার 4টা জুনের পর কি সিদ্ধান্ত নেন ডাক্তার মানিক সাহা এবং তার রাজ্য বিজেপি। লোকসভার হাওয়া পঞ্চায়েতে কার পালে, কেন্দ্রের মসনদে কে বসবে তা ঠিক হবে 4টা জুনই। মোদি ম্যাজিক নাকি রাহুল ম্যাজিক, 4 জনই জানিয়ে দেবে যাবতীয় জল্পনা কল্পনার অবসান হবে। তবে 4 জনের ফলাফলের উপরই নির্ভর করছে রাজ্যের গ্রাম সরকার গড়ার নির্বাচনের গতি প্রকৃতি। বিজেপি, কংগ্রেস বা সিপিআইএম নেতারাও রণকৌশল ঠিক করে হয়তো এই কারণেই ময়দানে নেই। বিচ্ছিন্নভাবে অব্যাহত প্রচার কর্মসূচি পঞ্চায়েত নির্বাচনের জন্য, তবে তা জান লড়িয়ে দেবার মতো রণকৌশল নিয়ে নয়। কানাঘুষো চলছে 4 জন নিয়েও। রাজনৈতিক সবার প্রচার তো একরকম, আবার ভেতরের হিসাব অন্য জায়গায়। সেই দিক থেকে 4 জন কি হবে তার সঙ্গে গ্রাম সরকার গড়ার নির্বাচনও জড়িয়ে রয়েছে। সেই দিক থেকে দ্বারে পঞ্চায়েত ভোট করা নাড়লেও মননে 4 জন চেতনায় ফলাফল কাজ করছে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে। লক্ষ্য উদ্দেশ্য যাই হোক, কেন্দ্রে কে বসছে তার উপরেই আগামীর রাজনীতির ভবিষ্যৎ ঠিক হবে। কংগ্রেসের সিপিআইএম এর পাশাপাশি বিজেপির রাজনীতির সমীকরণও জড়িয়ে আছে 4 জনের ফলাফলের মধ্যেই। বিজেপির প্রচারের কথা যদি ঠিকই হয় তাহলে আসন্ন ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত নির্বাচনে তারাই 100-তে 100, আর বিরোধী শূন্য টার্গেট।
ময়দানে একটি শক্তি থাকবে। আর বিজেপির নেতাদের কথা যদি সত্যি সত্যি হয়, তাহলে রাজনীতির পাটিগণিত, বীজগণিতের হিসাবটাও পাল্টে যাবে। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন কংগ্রেসের। নির্বাচন কমিশনের ভূমিকায় এবার বড়সড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে কংগ্রেস। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে কমিশন কার্যত একপেশে মনোভাব নিয়ে কাজ করছে এবং তার ফলে মর্যাদাপূর্ণ এই সংস্থার জৌলুস ক্রমশ ফিকে হচ্ছে। বৃহস্পতিবার এআইসিসি আয়োজিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র দেশের বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি যা বলেছেন, তার নির্যাস এমনটাই। সম্প্রতি বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে কমিশনের ইস্যু করার চিঠি নিয়ে এদিন তিনি বলেছেন, কমিশন মিথ্যে একটা সমতা টানতে চাইছে। গত 2 মাস ধরে কারো সাম্প্রদায়িক ভাষণ ব্যবহার করছে, সাম্প্রদায়িক তুলনা টানছে, তা প্রায় সবারই জানা। 26 এপ্রিল কংগ্রেস এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল, অথচ কমিশন ভোটের প্রায় শেষ সময়ে এসে অভিযোগের 27 দিন পরে উপদেশমূলক বক্তব্য রেখে দায় ঝেড়ে ফেলেছেন। এতে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নেই, তাদের সতর্ক করার মতো কিছু উল্লেখ নেই। সাংবিধানিক কাঠামোয় এত উঁচুতে অবস্থান করা একটি সংস্থার পক্ষে এমন কাজ মোটেও শোভনীয় বিষয় নয়। সিংভির বক্তব্য, নির্বাচন কমিশন কোনো দলের নির্বাচনী এজেন্ট নয়, কিন্তু সেই সংস্থা যদি শাসক দলের পক্ষে ঝুঁকে সিদ্ধান্ত নেয়, তবে বুঝতে হবে গণতন্ত্রের শেষ সময় আসন্ন। সংবিধান বিপন্ন বলে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্বাচন কমিশন কংগ্রেস সভাপতিকে লেখা চিঠিতে উল্লেখ করেছিলেন। এই ক্ষেত্রে কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেক মনু সিংভি বলেছেন, আদর্শ নির্বাচন বিধির ভেতরে থেকে কেউ কিছু বললে কমিশনের অধিকার নেই তাতে আপত্তি জানানোর। সংবিধানের মূল ধারা আজ বিপন্ন। কিছু কিছু এমন ঘটনা ঘটেই চলেছে, বিরোধীরা সেটাই আজ জনতার সামনে নিয়ে যাচ্ছে। কাজেই কমিশনের বক্তব্য পক্ষপাতদুষ্ট। অনেকটা শাসক দলকে সুবিধা পাইয়ে দিতে বিরোধীরা যেন সংবিধানের বিপন্নতার কথা জনসমক্ষে না নিয়ে যেতে পারে, সেই লক্ষ্য রেখেই এই মন্তব্য। এই ধরনের বক্তব্য দুর্ভাগ্যজনক। প্রথম দফায় ভোটের এত পরে ভোটের হার প্রকাশ নিয়ে আগামীকালই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে দায়ের করা কমিশনের হলফনামার উল্লেখ করে সিংভি রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 17টি ফরমে কত ভোট পড়ার উল্লেখ রয়েছে, কত সিরিয়ালের কোন মেশিনে কোন বুথে ছিল এবং ওই মেশিনে কত ভোট পড়েছে তা কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার আবেদন করা হয়েছিল, কিন্তু কমিশন জানিয়েছে আইনি সংস্থা নেই, সেই তথ্য চুরি হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। অথচ টাকার বিনিময়ে যে কেউ আবেদন করে এই তথ্য সংগ্রহ করতে পারে, আইনি সেই সংস্থান রয়েছে। তাই কমিশনের বক্তব্য হতাশাজনক। ত্রিপুরা দর্পণ, নির্বাচনের মান কমছে, ইভিএম গণতন্ত্র ধ্বংসকারী, এমন অভিযোগ সরাসরি না এলেও ইভিএম এর মাধ্যমে এখন ভোটারের ভোটদানকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যখনই কোনো ভোটদান কেন্দ্রে ইভিএম নিয়ে কোনো অভিযোগ আসে, তখন দেখা যায় এক প্রতীকে টিপ দিলে ইভিএমে যে ছবি ভেসে ওঠে তা অন্য প্রতীক। অর্থাৎ এই যে অন্য প্রতীক ভেসে ওঠার বিষয়টি, তা কিন্তু ইভিএম এর জন্যই হয়ে থাকে। কিন্তু ব্যালট পেপারে ভোট হলে এক চিহ্নে ছাপ দিলে অন্য চিহ্নে ছাপ পড়ার কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র ব্যালট পেপার ভাঁজ করার সময় ভুল করলে একাধিক চিহ্নে কালির দাগ লাগা সম্ভব। এইরকম হলে ওই ব্যালট পেপার বাতিল করার ব্যবস্থা রয়েছে। এইবারের লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে উত্তরপ্রদেশের কোনো এক কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছে, সাইকেল চিহ্নে ইভিএমে ছবি ভেসে উঠছে পদ্ম চিহ্ন। এটা শুধুমাত্র রাজনৈতিক অভিযোগ নয়, ওই এলাকার মহিলা ভোটাররা ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন অভিযোগ করতে দেখা গিয়েছে। এই সংক্রান্ত ভিডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। এইসবকে কোনোভাবেই ফেক নিউজ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বেশিরভাগ ভোটারই ভোট দিতে গিয়ে নিজে পছন্দের প্রার্থীকে টিপ দিলেও কোন ছবি ভেসে উঠে তা না দেখেই চলে আসেন, কারণ ছবি ভেসে উঠতে যেমন কয়েক সেকেন্ড সময় নেয়, তেমনি মাত্র কয়েক সেকেন্ড তার চোখে দেখা যায়। এই জন্য শীর্ষ আদালতে ইভিএম ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে অভিযোগ জানাতে গিয়ে বলা হয়েছিল, ভোটার যখন ভোট প্রদান করবেন তখন যে ভিভিপ্যাটের কাগজটা তা যেন মেশিন থেকে বেরিয়ে আসে এবং তা নিশ্চিত হয়েই একটি ব্যালট বক্সে
তা ঢুকিয়ে দেবেন, যেমন করে ব্যালট পেপারে ভোট দানের সময় করা হয়েছিল। এছাড়া বলা হয়েছিল ইভিএমে ভোট দানের সময় যে ছবি ভেসে ওঠে তা যেন আরও কয়েক সেকেন্ড অতিরিক্ত সময় দেখার জন্য থাকে।